একজন চিত্র সাংবাদিক, যিনি সেই সময় কলকাতার একটি চ্যানেলের সাথে যুক্ত ছিলেন। তো তিনি একবার হাওড়া স্টেশনে আসেন নিজের মাসির বাড়ি যাবেন বলে। তো ওনার মাসির বাড়ি ছিল আদি সপ্তগ্রামে। তো উনি ভাবলেন যে হাওড়া থেকে উনি ট্রেন ধরে ব্যান্ডেল যাবেন, সেখান থেকে উনি অটো করে আদি সপ্তগ্রামে নিজের মাসির বাড়ি যাবেন। তো সেই উদ্দেশ্যেই উনি কিন্তু হাওড়া স্টেশনে আসেন। যথারীতি সেখান থেকে উনি ট্রেনও ধরেন। কিন্তু এই যাত্রাপথে ওনার সাথে যে ঘটনা ঘটেছিল সেটা কিন্তু ওনার জীবনটাকে অনেকটাই পাল্টে দিয়েছে। সেই ঘটনাটা কী ছিল, কিভাবে সেই ঘটনার সূত্রপাত এবং তারপরে কী এমন ঘটলো যার জন্য সেটা ওনার জীবনকে এতটা প্রভাবিত করলো, সেটা যদি জানতে হয় তাহলে আপনাদের প্রত্যেককে আমাদের চ্যানেলের এই ঘটনাটা পুরোটা শুনতে হবে। আমি সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ কোথাও যাবেন না, এই ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। খুব ইন্টারেস্টিং ঘটনা। এবং আমাদের আপনারা প্রত্যেকেই জানেন যে হাওড়া স্টেশন বলুন বা শিয়ালদা স্টেশন, এই স্টেশনগুলো এতটাই গুরুত্বপূর্ণ। এই স্টেশন দিয়ে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। কিন্তু এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যেও এমন কিছু আমাদের অজানা জিনিস থাকে, যেগুলো যে মানুষের জীবনে কখন কিভাবে বিপদ ডেকে আনতে পারে সেটা হয়তো আমরা নিজেরাও বুঝতে পারি না। তো আমি সকলকে বলবো চোখ কান খোলা রাখবেন এবং এই ঘটনাটা মন দিয়ে শুনুন। অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের হয়তো ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, সেগুলো আমাদের কাছে লিখে পাঠিয়ে দিন ইমেল করে। এইটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ইন্টারেস্টিং ঘটনাটায়। এখন আমি যেই ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে অনির্বাণ লিখে পাঠিয়েছে। তো অনির্বাণ বাবু ঠিক যেভাবে ঘটনাটা লিখেছেন আমি সেইভাবেই আপনাদেরকে বলছি। তো আপনাদেরকে ইন্ট্রোডাকশনে যেরকম বললাম, তো অনির্বাণ বাবু হচ্ছেন একজন খুব এমন মানুষ যিনি ছবি তুলতে একসময় একদম ছোট থেকেই ওনার এই ছবি তোলার প্রতি একটা বিশেষ নেশা ছিল। তো সেই জন্য ওনার বাবা ওনার খুব অল্প বয়সেই দেখেছে যে ছেলের ছবি তুলতে এত ভালো লাগে, তো ওনাকে একটা ক্যামেরা কিনে দিয়েছিলেন। তো সেই ক্যামেরাটা যথারীতি খুব দামি ছিল না, বাট উনি বিভিন্ন জায়গায় যখন যেতেন, ঘুরতে গেলে তো তুলতেনই। ইভেন উনি যখন স্কুলে যেতেন, উনি যখন ক্লাস 9-এ পড়েন তখন ওনার বাবা ওনাকে ক্যামেরা কিনে গিফট করেছিল। তো উনি যখন স্কুলে যেতেন, পড়তে যেতেন, তো সেই সময় উনি বিভিন্ন রকমের প্রকৃতির ছবি, হয়তো এমন কিছু যেটা ওনার দেখে মনে হলো যে এটা ক্যামেরার অ্যাঙ্গেলে খুব ভালো আসবে, তো উনি ছবি তুলতেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু আস্তে আস্তে ওনার ফটোগ্রাফি জগতে প্রবেশ করেন এবং তারপরে উনি কলকাতারই একটি চ্যানেলের হয়ে উনি চিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করলেন। এবং বুঝতেই পাচ্ছেন যে যারা এই ধরনের সাংবাদিকতার কাজ করেন, যারা সাংবাদিক বা যারা এই ধরনের চিত্র সাংবাদিক হয়, এনারা কিন্তু দিনে রাতে বিভিন্ন সময় এনাদেরকে কাজ করতে হয়। এবং এনারা যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করেন, সেজন্য কিন্তু এনাদের সাহসটাও বেশ অনেকটাই বেশি হতে হয়। এরা কিন্তু খুব একটা ভীতু প্রকৃতির হন না, কারণ এই কাজ কিন্তু তাহলে করা যায় না। তো উনি কাজ করতেন এবং সেদিন ছিল রবিবার। সেদিন ওনার ছুটি ছিল, ওনার ডে অফ ছিল। তো ওনার মাসির সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক। ওনার মাসির বাড়ি হচ্ছে আদি সপ্তগ্রামে। এবার খুব ভোরের ট্রেন ধরে উনি ভাবেন যে সকাল সকাল আমি মাসির বাড়ি পৌঁছে যাব, সারাদিন থাকবো, তারপরে সন্ধ্যের পর ওখান থেকে বেরিয়ে গিয়ে আমি বাড়ি চলে আসব। তো উনি মোটামুটি অন্ধকার থাকতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। সেদিন ছিল রবিবার এবং শীতকাল, কিন্তু সেই দিন যে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সেটা নয়। অ্যাকচুয়ালি আকাশটা মেঘলা ছিল এবং খুব হাওয়া দিচ্ছিল এবং ঘন কুয়াশা ছিল। তো উনি যখন হাওড়া স্টেশনে আসেন, উনি দেখলেন যেহেতু সেদিন ছুটির দিন, তো অন্যান্য দিনের তুলনায় হাওড়া স্টেশন বেশ অনেকটাই ফাঁকা এবং যেহেতু ঘন কুয়াশা, তো সেই জন্য এমনিও শীতকালে সানরাইজ একটু দেরিতেই হয়, তো তখনও বেশ অন্ধকার। তো প্রথম ট্রেন যেটা হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে ভোরের দিকে ছাড়ে, তো উনি সেই ট্রেনটা ধরবেন বলেই কিন্তু প্ল্যান করেছিলেন।
তো ট্রেনটা যখন ছাড়ার সময় হলো, তো উনি দেখলেন প্ল্যাটফর্মে বেশ কিছু লোকজন এলো এবং উনি যে বগিতে উঠলেন সেখানে উনি ছাড়া আরও ওই হাতে গোনা কয়েকজন ছিলেন। তো ট্রেনটা যথাসময়ে হাওড়া স্টেশন থেকে ছেড়েও দিল। এবার এখানে বলে রাখি, উনি যেটা মেনশন করেছেন যে যেহেতু ট্রেনটা ফাঁকা ছিল, ছুটির দিন, বেশ ঠান্ডা পরিবেশ, তো উনি কিন্তু দেখেন যে ওই টোটাল কম্পার্টমেন্টে সেখানে কিন্তু বেশি লোকজন কেউ নেই। এবার যাই হোক, উনি মানে যেহেতু শীতের সময়, ঠান্ডার সময় এমনি একটা হাওয়া দিচ্ছিল বাইরে, তো উনি ট্রেনে উঠে জানলাটা বন্ধ করে দেন, বন্ধ করে জানলার পাশেই বসেন। এবার ট্রেন আস্তে আস্তে এগোতে এগোতে যখন লিলুয়া স্টেশনে এসে প্রথম স্টপটা দিল, তো দেখলেন দুটো লোক নেমে গেল এবং ওই পুরো বগিতে মাত্র একজন লোকই উঠল। যাই হোক, তো উনি মোবাইলে গান শুনতে শুনতে, হেডফোনে গান শুনতে শুনতে উনি যাচ্ছেন। এই করতে করতে যখন বালি স্টেশন এলো, বালি স্টেশন এসে যখন ছেড়ে চলে গেল, উনি দেখলেন বালি স্টেশন থেকে ওই 1-2 জন মতো উঠলো এবং তারা ওই কম্পার্টমেন্টেরই অন্য দিকে গিয়ে বসলো, যেহেতু প্রচুর সিট ফাঁকা ছিল, অ্যাভেলেবেল ছিল, তো বসলো। এবার বালি স্টেশন যখন ছেড়ে দিল, উনি দেখেন একটি মেয়েটির চুলগুলো উস্কো খুস্কো, একটা বিনুনি বাঁধা, চুলটা হালকা মানে মনে হয় হয়তো রং করেছে বা কিছু একটা, হালকা লালচে, মানে কালোর মধ্যে হালকা হালকা লালচে একটা ভাব রয়েছে চুলের মধ্যে, এবং চুলটা উস্কো খুস্কো, বিনুনি করা। মেয়েটি একটি সালোয়ার পরেছে এবং ওপরে একটা চাদর মুড়ি দেওয়া। এবং এইখানে অনির্বাণ বাবু যেটা লিখেছেন যে আমি একবার যখন মেয়েটির দিকে জাস্ট ক্যাজুয়ালি তাকালাম, আমি ভাবলাম যে এই মেয়েটা কোথা থেকে উঠলো। এবং তার থেকেও বড় যেটা উনি মেনশন করেছেন, যে মেয়েটিকে অপূর্ব সুন্দরী দেখতে, মানে এত সুন্দর দেখতে মেয়ে। উনি বলছেন যে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি, আজ অব্দিও দেখিনি, এতটাই মেয়েটিকে দেখতে সুন্দর। এবং মেয়েটিকে এত সুন্দর দেখতে, কিন্তু মেয়েটি চুলগুলো উস্কো খুস্কো মনে ছিল, সারা রাত মেয়েটি হয়তো ট্রাভেল করছে বা রাত জেগে আছে। এবং মেয়েটির হাতে একটা প্লাস্টিক মতো কিছু একটা ছিল জড়ানো, যেটা ওনার মনে আছে। এবং মেয়েটি মানে উনি যেখানটায় বসেছিল বগির একদম শেষ দিকে, তো উনি মেয়েটার এদিক ওদিক দেখছে যে কোন সিটে বসা যায়। এবার উনি ভাবছেন যে এই মেয়েটাকে তো হাওড়া স্টেশন থেকে উঠতে দেখিনি, আর যতবারই ওই বালি অবধি যতবারই যে স্টেশনে থেমেছে, মানে ওই লিলুয়া, বেলুর, বালি, কে উঠেছে কে নেমেছে উনি দেখতেই পেয়েছে। তো তারপরে ভাবছে যে হয়তো মেয়েটা এর মাঝখানেই কোনো প্ল্যাটফর্ম থেকে উঠেছে, অথবা হাওড়া থেকেই হয়তো উঠেছিল, মেয়েটা হয়তো ওইদিকে বসবে না, এদিকে বসতে আসছে। এবং উনি লিখেছেন যে মেয়েটিকে যদি কেউ দেখে, সে যদি কোনো মানে স্ত্রীলোকও হয়, সেও অ্যাটলিস্ট 2বার ঘুরে তাকাবে, মেয়েটিকে এতটাই সুন্দর দেখতে। তো উনি যাই হোক দেখে তারপরে উনি দেখছে যে মেয়েটা বারবার এদিক ওদিক তাকাচ্ছে। যাই হোক, তো উনি আবার নিজের গান শুনতে ব্যস্ত হয়ে গেলেন। তো উনি খেয়াল করলেন যে মেয়েটি এসে উনি যে দিকটা আর কি বসেছিল তারই উল্টো দিকের সাইডের যে সিটটা, সেখানে গিয়ে বসেছে এবং মেয়েটি বারবার এদিক ওদিক তাকাচ্ছে। তো উনি ভাবছে যে এত ভোরবেলা মেয়েটি উঠেছে, এবং অবশ্যই লোকাল ট্রেনে 2টো করে লেডিস কম্পার্টমেন্ট থাকে যেখানে শুধু মহিলারাই উঠতে পারেন। ভাবছে যে মেয়েটা সেখানে না উঠে হঠাৎ করে এখানে কেন উঠলো। তো তারপর উনি আমার মনে মনে ভাবছেন যে অনেক সময় হয় যে লেডিস কম্পার্টমেন্টটা হয়তো পুরো ফাঁকা ছিল, মেয়েটা হয়তো সেফ ফিল করেনি, তাই হয়তো জেনারেল কম্পার্টমেন্টে উঠেছে। এবার মেয়েটা না মাঝে মধ্যেই চাদরটা মানে মুখের উপর দিয়ে মুড়ি দিচ্ছে, আবার কিছুক্ষণ পরে খুলে ফেলছে, আবার মুখের উপর দিয়ে মুড়ি দিচ্ছে, আবার খুলে ফেলছে, বারবার এই কাজটা করছে। এবং যতবারই মেয়েটা এই কাজটা করছে, অনির্বাণ বাবুর মানে বারবার অ্যাটেনশন চলে যাচ্ছে মেয়েটার দিকে। এবং উনি দেখছেন যে মেয়েটারা মানে কিরকম একটা অদ্ভুত টাইপের মাঝে মধ্যে আচরণ করছে, মানে চোখ বন্ধ করছে, মনে হচ্ছে খুব ব্যথা হচ্ছে, মেয়েটা হয়তো খুব পেনে আছে, এরকম একটা রিয়াকশান দিচ্ছে। কখনো হাত মুঠি করে সিটের উপরে হালকা হালকা করে ঘুষি মারছে, মানে অদ্ভুত টাইপের কিছু আচরণ করছে। এবার কম্পার্টমেন্টে আরও যে 2-4 জন লোক ছিল ওই জায়গাটাতে, তারাও মাঝে মধ্যে মেয়েটার দিকে তাকাচ্ছে, কিন্তু মেয়েটা কারোর দিকে তাকাচ্ছে না। মেয়েটা এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু ওর চোখ কিন্তু কোনো মানুষের দিকে পড়ছে না, কিন্তু এদিক ওদিক করছে। কখনো মেয়েটা ছাদের দিকে তাকাচ্ছে, কখনো বিড়বিড় করে কিছু একটা বলছে। এবার এইগুলো দেখে অনির্বাণবাবুর মনে হয়
যে মেয়েটি কি সুস্থ? আর এভাবে হঠাৎ করে মেয়েটা উঠেছে, একটা পাতলা গায়ে চাদর, সেদিন খুব ঠান্ডা না থাকলেও ট্রেনে যেহেতু হাওয়া দেয়, দরজা তো খোলা থাকে, হু হু করে হাওয়া দিচ্ছে, ভাবছি মেয়েটার কি ঠান্ডা লাগছে না, মানে একটা এরকম অদ্ভুত আচরণ করছে কেন? তো তারপর অনির্বাণবাবু ভাবলেও যে মেয়েটিকে জিজ্ঞেস করবো মেয়েটা কোথায় নামবে, তাহলে ভালো যে না থাক, এটা জিজ্ঞেস করাটা ঠিক হবে না। আর অবশ্যই এবার দিনের আলো ফুটছে, মেয়েটা অবশ্যই নিশ্চয়ই সেফই থাকবে। তো হঠাৎ করেই মেয়েটা, মানে তখন কম্পার্টমেন্টে অনেক সিট তখনও অ্যাভেলেবেল রয়েছে, তো মেয়েটা যে সিটে বসেছিল সেখান থেকে উঠে গিয়ে মেয়েটার দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। ট্রেন চলছে, এক একটা প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াচ্ছে, কিছু লোক উঠছে, কিছু লোক নামছে, এবং তারপরে হঠাৎ করেই মেয়েটা কি করে, যেখানে ট্রেনের দরজা রয়েছে তার যে সামনের যে জায়গাটা, সেখানে মেয়েটা আর কি বসে পড়ে। এত সিট ফাঁকা থাকতে মেয়েটা ওরকম ধারে গিয়ে বসেছে। এবার এটা দেখে না অনির্বাণবাবুর খুব অবাক লাগে যে কী ব্যাপার হলো, মেয়েটার কি অন্য কোনো অভিসন্ধি আছে? অনেক সময় মানুষ খুব ডিপ্রেশনে থাকে, অনেকে ভাবে কিছু একটা ঘটিয়ে ফেলবো, কিছু একটা করে ফেলবো, কারণ মেয়েটা অস্বাভাবিক আচরণ করছিল, বিড়বিড় করে কী সব বলছিল, চাদরটা মুড়ি দিয়ে মুখে মুড়ি দিয়ে মনে হচ্ছে যেন কিছু একটাও বলছে ভিতরে ভিতরে, মানে সম্পূর্ণটাই একটা অস্বাভাবিক আচরণ। এবং তারপরে যখন মেয়েটা ওই দরজার কাছে গিয়ে দাঁড়ালো এবং দাঁড়ানোর কিছুক্ষণ পরে যখন ওখানটাই বসে পড়লো, তখন অনির্বাণবাবুর মনে হলো যে না, মেয়েটা কিছু একটা ঘটিয়ে ফেলতে পারে, এটা তো আটকানো দরকার। আর যখন থেকে মেয়েটাকে উনি দেখতে পেয়েছে, মেয়েটা অ্যাকচুয়ালি কোন প্ল্যাটফর্ম, হাওড়া থেকে উঠেছে নাকি পরবর্তী কোনো স্টেশন থেকে উঠেছে সেটা উনি শিওর নয়, কিন্তু ওই যে বললাম যে মেয়েটিকে এতটাই সুন্দর দেখতে উনি লিখেছেন যে এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে আমার চোখটা এমনি বারবার ওর দিকে চলে যাচ্ছিল। তার মধ্যে মেয়েটা এমন আচরণ করছে আমার দেখে কিন্তু খুব অদ্ভুত লাগছিল, মনে হচ্ছিল না যে সব কিছু খুব স্বাভাবিক আছে। তো উনি ভাবলো যে ঠিক আছে, আমি একটু সামনে এগিয়ে বসি, মানে উনি একদম কম্পার্টমেন্টের একদম শেষের দিকে বসেছিল, যেখান থেকে দরজাটা বেশ অনেকটা দূর। তো উনি ভাবলেন যে মেয়েটা যদি ঝুঁকে কিছু করার চেষ্টা করে, আমি যদি সামনে থাকি তাহলে মেয়েটাকে আমি বাঁচাতে পারবো। তো এই কথা চিন্তা করে উনি কিছুটা এগিয়ে বসলেন, মানে একদম যাকে বলে ওই ট্রেনের যে দরজা তার কাছাকাছি একটা সিটে উনি বসলেন। এবং উনি লিখেছেন যে আমি আমার ফুল কনসেন্ট্রেশনটা মেয়েটার দিকে রেখেছি এবং আমি পুরো মেয়েটার দিকে হাঁ করে তাকিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে মেয়েটা কিছু একটা ঘটাতে পারে। এবার উনি দেখছেন যখনই উত্তরপাড়া স্টেশনটা ছাড়লো, উনি খেয়াল করলেন যে মেয়েটা নিজের গায়ের চাদরটা খুলে চাদরটাকে, ওই ট্রেন ছুটছে এবং চাদরটাকে উনি, মানে মেয়েটা আর কি বাইরে ওরকম করে মানে হাত দিয়ে ধরে রয়েছে এবং হাওয়াতে চাদরটা ফরফর ফরফর করে উঠছে। এবং এটা দেখে আরও যে কজন ছিল তারা ভাবছে, মানে তারা আর কি নিজেদের মধ্যে বলছে যে মেয়েটা এরকম করছে কেন, কী রে বাবা এরকম করে, এক্ষুনি পরের স্টেশন থেকে লোকজন উঠবে। তো দেখলো ওরকম করলো, তারপরে যেই পরবর্তী প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকছে মেয়েটা আবার চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নিল। এবার এতক্ষণে অনির্বাণবাবু বুঝে গেছে যে মেয়েটার কিছু একটা সমস্যা হচ্ছে বা ওর হয়তো কোনো সমস্যা আছে, কিন্তু মেয়েটিকে দেখে পাগল বা ওর কোনো মানসিক বিকার আছে সেটা কিন্তু দেখে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ওর আচরণে এটা বারবার প্রকাশ পাচ্ছে। তো এরপরে যেটা হলো, মোটামুটি যখন ওই শেওড়াফুলি স্টেশন ছাড়িয়ে গেল, এবার উনি ভাবছে যে মানে মেয়েটা না এবার যত আর কি এগোচ্ছে ট্রেন, মেয়েটা না কীরকম যেন মানে ট্রেনের যে দরজা রয়েছে সেই দরজায় পুরো ঝুঁকে পড়ছে, বসে বসেই ঝুঁকে পড়ছে, এমন নয় যে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। এবার উনি না ভাবছে যে মেয়েটা কী চাইছে, তো ভাবলো যে না, অনেক লোকে দেখছে, নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, আবার যে যার মতো বিধি হয়ে যাচ্ছে, যে যার গন্তব্য আসছে নেমে পড়ছে। এবার অনির্বাণবাবু নামবে হচ্ছে একদম ব্যান্ডেলে, মানে হাওড়া ব্যান্ডেল লোক, তো উনি ব্যান্ডেলেই নামবে। তো উনি ভাবলো যে না, মেয়েটার সাথে গিয়ে আমার কথা বলা উচিত, মেয়েটাকে একবার বলি যেখানে অনেক সিট ফাঁকা আছে মেয়েটা যেন সিটে এসে বসে। তো উনি অনেকক্ষণ ধরে মানে মনে মনে চিন্তা করলেন যে বলবো কি বলবো না, মানে মনে মনে তুই চাইছে যে মেয়েটার সাথে কথা বলি, মেয়েটাকে বলি বসতে, কিন্তু তারপরে আবার ভাবছিল যে মেয়েটা যদি কিছু মাইন্ড করে বলাটা ঠিক হবে কি হবে না। তো অনেক ভেবেচিন্তে উনি ভাবলো না, আমি বলি। তো উনি ওনার সিট থেকে উঠে গিয়ে মেয়েটাকে বলে যে শুনছেন, এখানে কিন্তু অনেক সিট ফাঁকা আছে, আপনি এভাবে ঠান্ডার মধ্যে দরজার সামনে এভাবে বসে থাকবেন, আর আপনি কিন্তু অনেকটা ঝুঁকে বসে আছেন, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো
মেয়েটার উদ্দেশ্যে আর কি অনির্বাণবাবু যখন এই কথাটা বলে, মেয়েটি কিন্তু কোনো রিয়াকশান দেয় না, কিচ্ছু বলে না। মেয়েটা যেন শুনতেই পেল না, একটা এরকম ভাব। মানে মেয়েটা নিজের মতো বাইরের দিকে তাকিয়ে আছে। এবং এখানে একটা জিনিস অনির্বাণবাবু লক্ষ্য করেছিলেন, মেয়েটা যখন থেকে ট্রেনে উনি দেখেছেন উঠেছে, মানে তার মধ্যে কিন্তু মেয়েটা কোনো মানুষের দিকে তাকায়নি, না ওনার দিকে, না ও ট্রেনের অন্যান্য লোকেদের দিকে। কিন্তু অনেকেরই চোখ মেয়েটার দিকে পড়ছে, বারবার পড়ছে, কারণ মেয়েটিকে দেখতেও খুব সুন্দর, আর তার উপরে মেয়েটি এরকম কিছু অস্বাভাবিক কাজকর্ম করছিল সেই জন্য। এবার এটা বলার পরে অনির্বাণবাবু ওখানে দাঁড়িয়ে রইলেন। উনি দাঁড়িয়ে দেখছেন যে মেয়েটা যেন কোনো রিয়াকশানই হলো না। মানে একটা যে মানুষ যখন আর একটা মানুষকে কোনো কথা বলে, সে মিনিমাম কিছু তো বলবে যে হ্যাঁ যাচ্ছি বা যাব না, কিছু তো বলবে। কিন্তু এখানে দেখা গেল মেয়েটি কোনো রিয়াকশান দিল না, এবং মেয়েটি নিজের মতো ওরকমই ধারে বসে রইল। যাই হোক, তো এরপরে বৈদ্যবাটি স্টেশন এলো। বৈদ্যবাটি স্টেশন যখন এলো, তখন না দেখলো যে দুটো লোক নেমে গেল আর 2-3টে লোক উঠল, কিন্তু কেউই ভ্রুক্ষেপ করলো না, কারণ ওইভাবে অনেকেই বসে থাকে। কেউই ভ্রুক্ষেপ করলো না, এবং ট্রেন আবার ছুটতে লাগলো। এবার আপনারা হয়তো অনেকেই জানেন, এটা এখন হয় কিনা আমি জানি না, যেটা অনির্বাণবাবু লিখেছে, যে আগে যারা হাওড়া ব্যান্ডেল লোকালে যাতায়াত করে, বিশেষত বৈদ্যবাটি, ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর এই লাইনটায় বিশেষত যারা যান, এই স্টেশনগুলো দিয়ে যারা যাতায়াত করেন, তারা হয়তো জানবেন যে আগে বৈদ্যবাটি থেকে ভদ্রেশ্বর, এই বৈদ্যবাটি থেকে ভদ্রেশ্বর যখন ট্রেন আপে থাকে বা ডাউন লাইনে থাকে, তখন কিন্তু একটা জায়গা আসে যেখানে কিন্তু লাইটগুলো বন্ধ হয়ে যায়। মানে যে কোনো লোকাল ট্রেন যেটা বৈদ্যবাটি থেকে ভদ্রেশ্বর যায় বা ভদ্রেশ্বর থেকে বৈদ্যবাটি আসে, ওই লাইনে কিন্তু মানে ওই 20-25 সেকেন্ডের জন্য যখন ট্রেনটা পাস করে, তখন কিন্তু লাইটটা বন্ধ হয়ে যায়, লাইট ফ্যান দুটোই বন্ধ হয়ে যায়। তো বললাম ওই দিন বেশ অন্ধকার অন্ধকার ছিল, আর যেহেতু প্রচণ্ড ক্লাউডি প্লাস প্রচণ্ড আর কি কুয়াশা ছিল, সেদিন কিন্তু তখনও আলোটা অতটা জোরালো হয়নি, দিনের আলো অতটা জোরালো হয়নি। তো ওরকম হঠাৎ করেই পাওয়ারটা চলে গেছে, এবং অনির্বাণবাবু কিন্তু তখনও ওইখানটাতেই দাঁড়িয়ে মেয়েটার কাছে। মেয়েটা ওরকম বসে রয়েছে ট্রেনের মেঝেতে, আর উনি দাঁড়িয়ে রয়েছে পাশে, মানে পাশে বলতে কিছুটা গ্যাপ দিয়ে। ওই অন্ধকারে হঠাৎ করেই উনি ফিল করলেন যে মেয়েটা ওনার 2 হাত দিয়ে আর কি ওনার একটা পা চেপে ধরেছে। পা চেপে ধরে ওনার দিকে একটা অদ্ভুত সুন্দর একটা মিষ্টি দৃষ্টিতে তাকিয়ে আছে, এবং মৃদু মৃদু হাসছে। এবার এই জিনিসটা যখন হয়, ট্রেনে অন্যান্য লোকেরা তারা একদম ঠান্ডার মধ্যে জবুথবু হয়ে বসে আছে। হ্যাঁ, কেউই ব্যাপারটা মানে কেউই তখন দেখছে যে ওনাদের দিকে তাকাচ্ছে, এবং উনি তো ভয় পেয়ে গেছে যে একটা মেয়েভাবে পা ধরে জড়িয়ে ধরেছে। উনি দেখছেন কেউ ব্যাপারটা লক্ষ্য করলো না, এবং উনি না সঙ্গে সঙ্গে মানে অনির্বাণবাবু বলছে এই কী করছো, কী করছে এরকম করে মানে বলে উনি একটু পিছনে সরে গেছে। এবং এইটা যখন পিছনে উনি সরে গেছে, তার মধ্যে আবার লাইটটা জ্বলে উঠেছে। এবার উনি দেখছে মেয়েটা একটা অদ্ভুত সুন্দর একটা দৃষ্টিতে, যেহেতু মেয়েটিকে এমনি দেখতে খুব সুন্দর ছিল, খুবই সুন্দরী একটি মেয়ে, সে ওনার দিকে তাকিয়ে হাসছে ওরকম বসে বসে। এবং মেয়েটা তারপরে ওখান থেকে উঠে গিয়ে অন্য একটা সিটে গিয়ে বসে। সেই সিটে একটা লোক ছিল, উনি মেয়েটি একটা গ্যাপ দিয়ে সেই সিটে গিয়ে বসেছে। এবং যেটা অনির্বাণবাবু এখানে মেনশন করেছেন, মানে মেয়েটা যখন আমার পা দুটোকে জড়িয়ে ধরলো, আমি জানি না কেন আমার সারা শরীর দিয়ে মনে হলো একটা অদ্ভুত রকমের তরঙ্গ খেলে গেল। এবং মেয়েটির ওই যে চাদর, মানে ওইভাবে চাদরটা, মানে একটা মানুষ ধরুন দাঁড়িয়ে আছে, তাকে যদি কেউ মেঝেতে বসে থাকা অবস্থায় যদি পা দুটোকে জড়িয়ে ধরে, তাহলে তাকে বেশ কিছুটা কাছে আসতে হবে। এবং যখন ওই অবস্থায় মেয়েটা ছিল ওনার পাটা জড়িয়ে ধরে, তখন না মেয়েটার চাদরটা ওনার মানে চাদরটাও কাছাকাছি আসে। মানে একটা মানুষ যদি চাদর জড়িয়ে থাকে তো সেটাও তো কাছে আসবে। তো ওই চাদর থেকে একটা অদ্ভুত রকমের গন্ধ উনি পায়। উনি বলেছেন যে এটা কোনো আতরের গন্ধ নাকি কোনো ধূপকাঠির গন্ধ আমি জানি না, একটা অদ্ভুত গন্ধ আমি পাই, যে গন্ধটা যেন মনে হলো আমার নাকে মাথায় মানে একেবারে যেন চেপে বসে গেল। এবং এরপরে ভদ্রেশ্বর এলো, তারপরে পুরো ব্যান্ডেল অবধি মেয়েটা ওনার দিকে এক দৃশ্যে শুধু তাকিয়েই রইল, মুখে মৃদু হাসি, এবং মনে হচ্ছে যেন মেয়ে দুটো চোখ, মানে মেয়েটার যেন চোখ দুটো শুধু ওনার দিকেই
তাক করে আছে। এবং অনির্বাণবাবু একটু লজ্জা পেয়ে যায়, ভাবছে যে মেয়েটা এরকমভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন। মানে উনি তো আর ওভাবে একদৃশ্যে মেয়েটার দিকে তাকাতে পারছে না, কিন্তু যখনই ঘুরে ফিরে মেয়েটার দিকে চোখ যাচ্ছে দেখছে মেয়েটা কিন্তু ওনার দিকেই তাকিয়ে রয়েছে। এবং মেয়েটা, ওর হাতে একটা প্লাস্টিক মতো কিছু একটা ছিল এবং বারবার ওই হাতের প্লাস্টিকটাকে না মচমচ মচমচ করে আওয়াজ করছে, মানে কিছু একটা জড়ানো অবস্থা রয়েছে সেখান থেকে আওয়াজ করছে। এবার যখন ব্যান্ডেল এলো উনি দেখলেন যে মেয়েটাও সিট থেকে উঠে পড়েছে, কারণ ওখানে ট্রেনটা মানে হাওড়া ব্যান্ডেল লোকাল, তো ব্যান্ডেলেই ট্রেনটা এখনও কিছুক্ষণ থাকবে, পরে হয়তো আবার যখন শিডিউল হবে তখন আবার হয়তো ওখান থেকে ব্যাক করবে। তো এবার উনি ভাবলেন যে এবার মেয়েটা তো প্ল্যাটফর্মে নামবে, মেয়েটার সাথে আমি কথা বলবো যে মেয়েটা কোথায় যাচ্ছে, একবার জিজ্ঞেস করি, কারণ আমার কীরকম একটা লাগছিল। তো উনি ভাবলেন, এবার উনি দেখলেনও যে মেয়েটা ট্রেন থেকে নামবে বলে ওর আর কি নিয়ারের যে দরজাটা ছিল সেখানে মেয়েটা দাঁড়ায়। এবার অনির্বাণবাবু তো মেয়েটার সাথে কথা বলবে, তো ওনার ঠিক পরের দরজাটা, মানে উনি যে দরজা দিয়ে আর কি বেরোয় অনির্বাণবাবু ঠিক তার পরের দরজাটা দিয়ে মেয়েটার বেরোনোর কথা। তো উনি ট্রেন থেকে নেমেই উনি ওই পাশের দরজাটার কাছে যখন যায় যে দেখবে যে মেয়েটা নামছে কিনা, উনি দেখে মেয়েটা আর নেই। মানে উনি লিখেছেন যে এটা কয়েক সেকেন্ডের ডিফারেন্স হবে, আমিও দাঁড়িয়ে আছি ঠিক পাশের দরজা, কারণ ট্রেনে তো বেশি ভিড় নেই, আমি দেখতে পাচ্ছি, আর ব্যান্ডেল অবধি খুব কম লোকই যায়, তো ট্রেন মানে ভালো রকমের ফাঁকা। তো আমি দেখতে পাচ্ছি যে ও যে দরজাটা দিয়ে ওর নামার কথা সেখানে 4 থেকে 5 জন দাঁড়িয়ে রয়েছে, আর আমি যে দরজাটা দিই সেখানে আমি প্রথম নামবো। তো ট্রেনটা যে মুহূর্তে থেমেছে ব্যান্ডেল স্টেশনে উনি নেমে পড়েছে, নেমেই উনি দুপা এগিয়ে গিয়ে পরের যে দরজাটা ট্রেনের তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। মেয়েটার তো নামার কথা, উনি দেখছে ট্রেন ফাঁকা, মেয়েটা নেই, যে 2-3 জন ছিল তারা সবাই নামছে। এবার উনি লিখেছেন যে আমি না মানে আমার মাথাটা কীরকম ঘুরে গেল যে মেয়েটা কোথায় গেল। উনি আবার ট্রেনে উঠে দেখছে যে মেয়েটা ট্রেনের মধ্যেই কোথাও বসে আছে কিনা। ইভেন উনি উল্টো দিকটাও দেখেন, মানে যেদিকে প্ল্যাটফর্ম পড়েছে সেদিকটা ছাড়া উনি উল্টো দিকে যে মেয়েটা অন্য মানে উল্টো দিকের দরজা দিয়ে ট্র্যাকে নেমে গেছে কিনা উনি দেখছে না। উল্টো দিকেও মানে একটা মানুষ যদি উল্টো দিকে দরজা দিয়েও নামে, সে যদি ট্র্যাকেও থাকে, ওই কয়েক সেকেন্ডের মধ্যে তার পক্ষে ওই ট্রেনের উল্টো দিকের দরজা দিয়ে নেমে ট্র্যাকের পরে যে লাইন রয়েছে সেই লাইন টপকে উল্টো দিকের প্ল্যাটফর্মে চলে যাওয়া এটা সম্ভব নয়। এবং উনি ট্রেন ভালো করে খোঁজে, প্ল্যাটফর্মটা দেখে, ওই যে বললাম সঙ্গে সঙ্গে উনি আবার ট্রেনে উঠে পড়ে যে মেয়েটা ট্রেনেই বসে পড়লো কিনা অন্য কোনো সিটে, সেটা তো নয়। উনি ট্র্যাকের দিকে তাকায়, ট্র্যাকেও নেই। ইভেন উল্টো দিকের প্ল্যাটফর্মও উনি ভালো করে দেখেন যে মেয়েটা কোনোভাবে দৌড়ে উঠে গেছে কিনা, সেটাও নয়। এবং সত্যি বলতে উনি যেটা লিখেছেন যে আমি যখন প্যান্ডেলে আর কি ট্রেনটা ঢোকে আমি প্রথম জন ওই দরজা দিয়ে নামি প্ল্যাটফর্মে, ফলে অত ফাস্ট মানে ও তো তাও পিছনে দাঁড়িয়েছিল, ওর আগে 4-5 জন লোক ছিল। তো এটা কি করে সম্ভব? এটা তো সম্ভবই নয় কোনোভাবে। এবং উনি ওখানে প্রায় আধা ঘন্টা মানে প্যান্ডেলে নেমে উনি অটো ধরে কিন্তু আদিসপ্তগ্রাম চলে যাননি। উনি ওখানে আধা ঘন্টা থেকে 40 মিনিট মেয়েটিকে খোঁজে, ওই প্ল্যাটফর্মে খোঁজে। উনি আবার ওভারব্রিজ দিয়ে গিয়ে পরের প্ল্যাটফর্ম সেখানে গিয়ে মেয়েটিকে খোঁজে এবং অনেকক্ষণ বেশ ওখানে উনি দাঁড়িয়ে থাকে যে মেয়েটা তো একটা জলজ্যান্ত মেয়ে, সে তো আর উবে যেতে পারে না, সে নিশ্চয়ই কোনো না কোনোভাবে ট্রেন থেকে নেমেছে, কারণ মেয়েটা ট্রেনে ছিল না সেটা উনি দেখেছে। উনি খোঁজে 40-45 মিনিট উনি ওখানে দাঁড়িয়ে থাকেন, কিন্তু উনি মেয়েটাকে অনেক খুঁজলেও মেয়েটিকে উনি দেখতে পান না। তো কোথাও একটা অনির্বাণবাবু লিখেছেন যে আমি জানি না মেয়েটিকে অত্যন্ত সুন্দরী মেয়ে ছিল বলে কিনা আমি সেটাও বলতে পারবো না, কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ আমার ইচ্ছে ছিল মেয়েটাকে একবার দেখার, আমার ইচ্ছে ছিল মেয়েটার সাথে কথা বলার, কারণ আমার মনে হয়েছিল যে মেয়েটা কোনো হয়তো অসুবিধেতে রয়েছে। কারণ একটা সময় আমি যখন মেয়েটার দিকে তাকিয়েছিলাম আমার মনে হয়েছিল যেন মেয়েটা চাদরের মধ্যে মুখ গুজে একটুখানি কান্নাকাটিও করলো, কারণ মেয়েটা যখন মুখটা তুলছে তখন দেখছে মেয়েটার নাকটা লাল হয়ে গেছে, চোখগুলো লাল লাল হয়ে গেছে। তো খুব খারাপ লাগে ওনার। এবং উনি মনে মনে ভাবতে থাকেন যে মেয়েটা গেল কোথায়। একটা জলজ্যান্ত মেয়ে যে ট্রেনে ছিল সে না নামলো সেটাই মেনে নিলাম যে ওই মানে দাঁড়িয়ে ছিল কিন্তু নামেনি, কিন্তু তাহলে গেল কোথায়? মেয়েটা ট্রেনে নেই, প্ল্যাটফর্মে নেই, ও মানে উনি সঙ্গে সঙ্গে ট্রেনে উঠেছেন, উঠে দেখেছে মেয়েটা ট্রেনে নেই, উল্টো দিকের ট্র্যাকে নেই,
প্ল্যাটফর্মে নেই, তাহলে মেয়েটা গেল কোথায়? যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরেও যখন উনি মেয়েটাকে পেলেন না, উনি ভাবলেন যে ঠিক আছে মাসির বাড়ি যাই। তো ওখান থেকে উনি অটো নিয়ে ওনার মাসির বাড়ি চলে গেলেন আদি সপ্তগ্রাম। গিয়ে যাই হোক খাওয়া দাওয়া করলেন, গল্প গুজব করলেন মাসির ছেলে মেয়েদের সাথে, ওনার ভাই বোনেদের সাথে। কিন্তু ওনার মনে মাথা থেকে না ওই মেয়েটার যে ওই রূপ, মেয়েটা যে ওনার পা জড়িয়ে ধরেছিল, ওই যে মেয়েটার চাদর থেকে একটা অদ্ভুত টাইপের গন্ধ আসছিল, সব কিছু যেন ওনাকে একদম পুরোপুরি গ্রাস করে নিচ্ছিল। এবং বারংবার ওনার মনে হচ্ছিল যে মেয়েটাকে তো দেখতে পেলাম না। এবার ওনার মাসির বাড়িতে ওনার কিন্তু প্রায় সন্ধে অবধি থাকার কথা ছিল, কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করার পরে উনি ওনার ভাই বোনেদের সাথে একটু গল্প করে, তো তারপরে উনি বলেন যে না রে, আমাকে বেরিয়ে যেতে হবে, আমার একটা কাজ মনে পড়ে গেল, বাড়িতে গিয়ে কাজটা করতে হবে। তো এই বলে উনি 4টে নাগাদ কিন্তু আদি সপ্তগ্রাম থেকে বেরিয়ে পড়েন। এবং উনি মনে মনে ভাবেন যে আমি যখন ব্যান্ডেল স্টেশনে পৌঁছবো, আমি ওখানে যে প্রথম ট্রেনটা পাবো, আমি সেই ট্রেনে যাব না, আমি ওখানে গিয়ে মেয়েটাকে খুঁজবো। কারণ তখন না ওনার শুধু মেয়েটার কথাই মনে পড়ছে, মেয়েটার মুখটা খালি মনে পড়ছে যে কেন আমি মেয়েটাকে দেখতে পেলাম না। আমি যদি এখন যাই, আমি কি এখন মেয়েটাকে দেখতে পাবো? কারণ মেয়েটা ব্যান্ডেল অব্দি এসছে, এটুকু ঠিক, হয়তো এখন গেলে আমি মেয়েটিকে দেখে ফেলতে পারবো। তো উনি আদি সপ্তগ্রাম ওনার মাসির বাড়ি থেকে বেরিয়ে উনি ব্যান্ডেল স্টেশনে এলেন। এইবারে ব্যান্ডেল স্টেশনে আসার পরে উনি কিন্তু আবার যেই প্ল্যাটফর্মে আর কি হাওড়া ব্যান্ডেল লোকালটা নেমেছিল, সেখানে উনি এসে খোঁজেন। প্রায় সবকটা প্ল্যাটফর্মে উনি ব্যান্ডেলের যে কটা প্ল্যাটফর্ম রয়েছে সবকটা প্ল্যাটফর্ম উনি খুঁজে ফেলেন যে কোথাও কি মেয়েটা রয়েছে, কোথাও কি মেয়েটাকে দেখা যাবে। প্রায় ওরকমই 1 ঘন্টা টাক উনি ওই ব্যান্ডেল স্টেশনে মেয়েটিকে খোঁজেন, যথারীতি কোথাও দেখতে পায় না। তারপর আলটিমেটলি উনি আবার ব্যান্ডেল থেকেই হাওড়ার ট্রেন ধরে উনি বাড়ি চলে আসেন। এবার বাড়ি আসার পরে উনি না মনে মনে ভাবছে যে আমি এটা কি করলাম। হয় না যে আমরা একটা কাজ করি, তারপরে আমাদের মনে হয় যে এটা কেন করলাম, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না। এবং ওনারও সেরকম নিজের প্রতি নিজের মনে হচ্ছে যে আমি আবার মেয়েটাকে খোঁজার জন্য মাসির বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে 1 ঘন্টা সময় নষ্ট করলাম। কেন, কিসের জন্য? মেয়েটা যেখানে গেছে যাক না, আমার কি তাতে? এরকম অনেক সুন্দরী মেয়েই তো হয়। উনি ওনার নিজের মনকে যতই বোঝানোর চেষ্টা করুন না কেন, কিন্তু ওই মেয়েটার ওই মুখ, মেয়েটার ওই স্মৃতি, মেয়েটার ওই চাদরের গন্ধ, পুরোটা যেন ওনার মন শরীর থেকে যেন কিছুতেই যাচ্ছে না। উনি অনেক চেষ্টা করলেন, বাট যাচ্ছিল না। এইবারে ঠিক 2 দিন পর উনি লিখেছেন যে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে ওই 2 দিন আর কি সোম মঙ্গলবার খুব কাজের একটা চাপ যায় ওনার। তো 2 দিন পরে অর্থাৎ বুধবার উনি বাড়িতে একটু টাইম পান, একটু তাড়াতাড়ি উনি কাজ থেকে চলে আসেন। চলে আসার পরে ওনাদের একটা বন্ধুদের গ্রুপ ছিল, তারা সবাই আর কি ফটোগ্রাফি নিয়েই কাজ করে। তো নেক্সট দিন আর কি সন্ধেবেলা ওনাদের একটা ইভেন্টে যাওয়ার কথা ছিল। তো সেই ইভেন্টে ওনাদের আগের কিছু ছবি সবাই আর কি দেখাবে, যারা ভালো ভালো যেরকম ছবি তুলেছে, তো সেই সব নিয়ে আলোচনা হবে, সেই ছবিগুলোকে পোর্ট্রে করা হবে, এরকমই একটা ইভেন্ট ছিল। তো উনি ভাবলেন যে ঠিক আছে, একটু সময় যখন আজকে পেয়েছি, বাকি 2 দিন প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে, এবং এই 2 দিন কিন্তু কাজের ব্যস্ততার মধ্যে ওনার কিন্তু মেয়েটির কথা খুব একটা যে মনে এসেছে তা কিন্তু নয়। উনি ব্যাপারটা অনেকটাই ভুলে গেছেন। তো হঠাৎ করেই উনি যখন ওনার পার্সোনাল যে ক্যামেরাটা ছিল, তো সেই ক্যামেরার উনি যখন ছবিগুলো দেখছে যে কোন কোন ছবিগুলো উনি এক্সপোর্ট করবেন ওনার একটা হার্ড ড্রাইভে, তো হঠাৎ করেই উনি দেখেন যে ওনার ক্যামেরাতে ওই মেয়েটির ছবি, 2টো ছবি ছিল ওই মেয়েটির, এবং সেটাও ট্রেনের মধ্যে। ট্রেনের মধ্যে মেয়েটি ওই জানলায় বসে আছে, জানলার কাছে বসে আছে, সেরকম একটা ছবি। আর একটা ছবি হচ্ছে মেয়েটি যখন ট্রেনের দরজার কাছে ট্রেনের মেঝেতে বসেছিল, সেরকম একটা ছবি। এই 2টো ছবি দেখে উনি হতভম্ব হয়ে যান। কারণ অনির্বাণবাবু যেটা জানিয়েছেন যে উনি সেদিন যখন ওনার মাসির বাড়ি যাচ্ছিলেন, নেহাতি উনি একটা জাস্ট পারিবারিক একটা মিট আপে যাচ্ছে, সেদিন উনি ক্যামেরা ক্যারিই করেননি। কিন্তু ওই মেয়েটির 2টো ছবি এবং সেম ওই ট্রেনেরই ছবি, সেম যে চাদরটা গায়ে দিয়েছিল মেয়েটি, সেই ছবি ওনার ক্যামেরায় কি করে এলো? ওনার ক্যামেরায় তো এই 2টো ছবি আসার কথা ছিল না।
এবং উনি খুব ভালো করে যখন ছবিগুলোকে লক্ষ্য করেন, উনি দেখছেন যে ছবিগুলো সত্যিই মানে উনি তো প্রথমে মানে হাঁ হয়ে গেছে যে কী করে আমার ক্যামেরায় এই ছবি এলো। এবং উনি যখন ছবির টাইমিংগুলো দেখছেন, দেখছে ডেট আর টাইম কিন্তু সেই দিনেরই। তো ওনার প্রচণ্ড অবাক লাগে যে এটা কি করে সম্ভব। অদ্ভুতভাবে উনি যখন ওই ছবিগুলোকে ওনার ক্যামেরার যে মেমোরি রয়েছে সেখান থেকে যখন উনি ওনার ল্যাপটপে ট্রান্সফার করেন, মানে ট্রান্সফার করার সময়ও কিন্তু উনি দেখলেন যে ঠিকঠাকভাবেই ছবিটা মানে এক্সপোর্ট হয়ে গেল। তারপরে উনি যখন ল্যাপটপ খুলছেন, উনি দেখছেন ছবি দুটো মানে পুরো হেভি হয়ে গেছে, মানে ট্রেন সেটুকু বোঝা যাচ্ছে, বাট মেয়েটার মুখ পুরো হেভি হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। মানে উনি ওই ছবি দুটোর সাথে আরও অনেক ছবি মানে নিজের ক্যামেরার থেকে ল্যাপটপে ট্রান্সফার করেন। বাকি সব ছবি যেমন ছিল সব ঠিক আছে, বাট ওনার মেয়ের যে ছবি দুটো ছিল সেই মেয়েটির ছবি দুটোই কিন্তু মুখের জায়গাটা ব্লার হয়ে গেছে। এবার তো ওনার প্রচণ্ড অবাক লাগে বিষয়টা। প্রথম কথা হচ্ছে এই ছবি দুটো তুললো কে, কী করে ওনার ক্যামেরায় ছবি দুটো এলো। আর এর আগে মেয়েটিকে উনি কোনো দিনই দেখেনি। আর ওই দিন ওই যে বললাম উনি ক্যামেরা ক্যারিই করছে, ক্যামেরা ওনার সাথে ছিলই না, ফলে ক্যামেরায় সেই ছবিটা আসবে কী করে। আর উনি ক্যামেরায় না হোক, উনি ওনার মোবাইলেও মেয়েটির কোনো ছবি তোলেনি, এবং সঙ্গে সঙ্গে ছবিটা আবার মুছেও গেল, প্রায় ব্লার হয়ে গেল। সেটাও খুব অদ্ভুত লাগলো ওনার। এবং তখন না ওনার এতটাই উনি আপসেট হয়ে যান যে পুরো বিষয়টা কী ঘটছে। উনি ভাবছেন আমার শরীর ঠিক আছে তো, আমি কিছু ভুল দেখছিলাম। যাই হোক, তো উনি ওই ছবি দুটো আর ওরকম রেখে কী করবেন, উনি ডিলিট করে দেন। তারপর উনি ভাবতে থাকে যে এটা কী করে সম্ভব, যে ছবি উনি তোলেইনি সেই ছবি ওনার ক্যামেরায় এলো কী করে। যাই হোক, উনি তারপরে নিজের কাজকর্ম করে উনি শুয়ে পড়লেন। এবার শুয়ে পড়ার কিছুক্ষণ পর, মানে ওই ধরুন 2-2.5 ঘন্টা পরে, মোটামুটি উনি শুয়েছেন 11:30-12টার দিকে, 2:30-3টে নাগাদ ওনার ঘুমটা ভেঙে যায়। একটা অদ্ভুত অস্বস্তিতে ওনার ঘুম ভেঙে যায়। এবার বুঝতেই পারছি শীতকাল, সেদিন বেশ ভালোই ঠান্ডা পড়েছে, শীতকাল, খুব কমফর্টেবলি শোয়ার কথা, বাট ওনার কোনো একটা অস্বস্তি হয় এবং ওনার ঘুমটা ভেঙে যায়। উনি উঠে বসেন। উঠে বসার পরে ওনার কেন জানি না মনে হতে থাকে যে ওনার রুমটা একটা অদ্ভুত রকমের গন্ধ বেরোচ্ছে, এবং সেই গন্ধের জন্য ওনার রীতিমতো ঘুমটা ভেঙে গেছে। এবং শুধু ঘুম ভেঙে গেছে তাই নয়, ওনার রীতিমতো মাথাও ধরে গেছে, মনে হচ্ছে যেন মাথাটা হালকা হালকা ঘুরছে, এরকম টাইপের। তো উনি একবার ওয়াশরুম যান, ওয়াশরুম থেকে এসে উনি জল খান, জল খেয়ে উনি আবার শুয়ে পড়েন। এর কিছুক্ষণ পরে ওনার মনে হয় ওনার মানে পায়ে একটা কিছু ওনার টাচ হচ্ছে, মানে উনি খাটে শুয়ে আছেন, ওনার রুমে উনি একা, ওনার মনে হচ্ছে ওনার পায়ে কিছু একটা টাচ হচ্ছে। উনি ঘুমটা এসেছিল, বাট এরকম একটা অস্বস্তিতে মানুষের ঘুম তো আর থাকতে পারে না, মানুষ জেগেই যাবে। তো উনিও জেগে গেছেন। জেগে গিয়ে উনি দেখছেন যথারীতি কিছু নেই, কোথাও কিছু নেই, ঘর ফাঁকা, কিন্তু এই গন্ধটা আগের থেকেও যেন বেশি তীব্র হয়ে উঠেছে। এবং ওই ঘুমের মধ্যে প্রথমবার উনি বুঝতে পারেননি, বাট এই দ্বিতীয়বার যখন ওনার এই পায়ে কিছু একটা টাচ হওয়াতে ঘুমটা ভাঙল, উনি বুঝতে পারলেন এই গন্ধটা মানে ওনার অত্যন্ত পরিচিত একটা গন্ধ। আর সেটা হলো ওই মেয়েটির চাদর থেকে যে একটা গন্ধ বেরোচ্ছিল, একটা আতরের সাথে একটা ধূপকাঠি মেশালে, মানে ধূপকাঠির গন্ধের সাথে একটা আতর দিলে যেরকম একটা গন্ধ হয়, ঠিক সেরকমই একটা গন্ধ। এবং সেই মুহূর্তে না উনি খুব কনসাস হয়ে যান, এবং উনি ভাবছেন যে কী ব্যাপার হচ্ছে। মানে উনি স্কুল কলেজে পড়াশুনো করেছেন, কর্মসূত্রে ওনার অনেক মেয়েদের সাথে কাজ করতে হয়েছে, অবশ্যই অনেক সুন্দরী মেয়েদের সাথে উনি কাজ করেছেন, কিন্তু তাই বলে কখনো মানে কারোকে ওনার এতটা মনে পড়বে, এতটা কারোর প্রতি ওনার অদ্ভুত একটা দুর্বলতা, একটা অদ্ভুত একটা টান অনুভব করবেন, এইরকম কিন্তু ওনার সাথে কখনো হয়নি। তো উনি ভাবলেন দূর, আমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল না কি। তো পরের দিন উনি যখন ওই ইভেন্টে যান, ওনার ছোটোবেলাকার বন্ধু, সেও আর কি প্রচুর বিভিন্ন জায়গায় ঘোরে, সে বাই প্রফেশন ইঞ্জিনিয়ার, তো তারও ওরকম ফটোগ্রাফির প্রতি খুব শখ আছে, তো খুব ভালো বন্ধু। তো সেই বন্ধুর নাম হচ্ছে অর্ণব। তো তাকে বলে পুরো ঘটনাটা। তো সে বলছে যে সে আর কি বন্ধু মানুষ, এই আর কি করে বলেছে যে তোর নিশ্চয়ই মেয়েটাকে দেখে এতটাই ভালো লেগে গেছে, তুই হয়তো মেয়েটার প্রেমে পড়ে গেছিস, তাই জন্য তোর মেয়েটার কথা বারবার মনে হচ্ছে, আর ওই গন্ধটা ওই জন্যই তুই পাচ্ছিস, সেটা আর কোনো ব্যাপার না। কিন্তু তুই এখন মেয়েটাকে কী করে খুঁজবি, তুই দেখ সোশ্যাল মিডিয়ায় যদি খুঁজে পাস। এবার ওনার যে বন্ধু, সে খুব ভালো বন্ধু, সবই ঠিক আছে, কিন্তু সে ব্যাপারটাকে না খুব মজা করে নেয়,
যে কেউ এরকম একটা কথা বললে প্রথমেই তো আর কেউ ওভাবে সিরিয়াসলি নেবে না, সে ভাববে যে স্বাভাবিক, মেয়েটাকে দেখতে সুন্দর, ছেলেটার দেখেছে, ভালো লেগেছে, তাই হয়তো মেয়েটার কথা খুব মনে পড়ছে। এটা হতেই পারে, এটা তো খুব মানে অসাধারণ কোনো ব্যাপার নয়। কিন্তু অনির্বাণবাবু যেটা লিখেছেন যে ওনার কিন্তু একটা সন্দেহ প্রথম থেকেই মনের মধ্যে খচখচাচ্ছিল। কারণ একটা মেয়েকে দেখলো, মেয়েটাকে ভালো লাগলো, সেই অবধি ঠিক আছে, কিন্তু সেই মেয়েটার কথা এত বেশি মনে পড়ার কি আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে, ক্যামেরায় যে ছবি দুটো পাওয়া গেছিল, সেই ছবি দুটো কিন্তু ওই মেয়েটাকে উনি ট্রেনে যে অবস্থায় দেখেছিল, যে ড্রেসে দেখেছিল, সেই ড্রেসে এবং সেই ট্রেনের মধ্যে ছবি। এবং অদ্ভুতভাবে ছবি দুটো দেখার পরে উনি যখন ছবিটাকে আবার ট্রান্সফার করলেন, উনি দেখলেন ছবিটা কিন্তু ব্লার হয়ে গেছে। মানে ট্রেনেরই ছবি, কিন্তু মেয়েটার মুখটা আর বোঝা যাচ্ছে না। সেটা ক্যামেরাতেও দেখছে সেম অবস্থা হচ্ছে, এবং সেই ছবিটা ক্যামেরা থেকে যখন ল্যাপটপে নেওয়া হচ্ছে তখনও সেম কন্ডিশন। এটার কি ব্যাপার সেটা কিন্তু উনি কিছুই বুঝতে পারলেন না। যাই হোক, এর এবার 1-2 দিন পরের ঘটনা। 1-2 দিন পরে উনি যথারীতি প্রচণ্ড আর কি ওনার কাজের চাপ গেছে, বাড়িতে উনি ফিরেছেন রাত 11টায়, খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় 12:30 হয়ে গেছে। তো যথারীতি প্রচণ্ড টায়ার্ড, ঘুমিয়েও পড়েছেন। কিছুক্ষণ পরে, যেহেতু শীতকাল, তো শীতকালে উনি কি করতেন, একটা ফুল একটা প্যান্ট পরে উনি শুতেন। তো উনি শুয়েছে, তো শোয়ার পরে কিছুক্ষণের মধ্যেই উনি বুঝতে পারছেন, মানে ফিল করতে পারেন প্রথমে, যে ওনার পায়ে কিছু একটা মানে লেগেছে, বা কিছু একটা ওনার পায়ের সাথে অ্যাটাচ হয়ে আছে। এবার যা হয়, ঘুমের মধ্যে যদি আমরা খুব, ধরুন আমাদের ঘুম পেয়েছে, আমরা গভীর ঘুমের মধ্যে রয়েছি, তার মধ্যে যদি আমাদের পায়ে কিছু একটা মনে হচ্ছে টাচ হয়ে আছে বা কিছু একটা আছে, তো আমরা কি করবো, সেটা এক পায়ে এরকম যদি ফিল হয়, অন্য পা দিয়ে আমরা সেটাকে ছাড়ানোর চেষ্টা করবো বা কিছু একটা করবো এরকমই। তো উনিও ঘুমের ঘোরে এক পা দিয়ে আর এক পা দিয়ে কিছু একটা সরানোর চেষ্টা করে, যে ভেবেছে কিছু একটা ঠেকছে পায়ে। এবার কিছুক্ষণের মধ্যে ওনার ঘুমটা পুরোপুরি ভেঙে যায়, এবং উনি বুঝতে পারেন একটা মানুষের হাত যদি পায়ের মধ্যে, হাত দিয়ে যদি ও পাটা জড়িয়ে ধরে থাকে, যেরকম ফিল হবে, যেরকম একটা গ্রিপ থাকবে, উনি একদম সেম জিনিসটা ফিল করলেন, যে কেউ যেন ওনার পাটা হাত দিয়ে চেপে ধরেছে। এবং ওই ঘুমের মধ্যে, মানে শরীরে তো প্রচণ্ড টায়ার্ডনেস, প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাট স্টিল উনি জেগে গেছেন। তো তাও উনি কোনো রকমে ওঠেন। ওঠার পরে উনি দেখছেন যে ওনার পায়ের যে পায়ে আর কি উনি ফিল করছে যে কেউ ওনার পাটা চেপে ধরে আছে, সেই পায়ের যে ফুল যে প্যান্টটা, যেটা প্রায় মানে একদম হিল পর্যন্ত রয়েছে, পায়ের গোড়ালি পর্যন্ত, সেখান থেকে পায়ের যে প্যান্টটা সেটা কিছুটা উপরে উঠে গেছে। মানে একটা ইলাস্ট্রিসিটি ছিল পায়ের এই গোড়ালির কাছে, পায়ের যেখানে প্যান্টটা শেষ হচ্ছে, সেখান থেকে প্যান্টটা দেখছি একটু উপরে উঠে গেছে। এবার না উনি ভাবছেন যে কী হলো ব্যাপারটা, আমার এরকম কেন মনে হলো যে পাটা কেউ চেপে ধরেছে। এবার যেটা অনির্বাণবাবু লিখেছেন, যে উনি ওনার বাবা মায়ের একমাত্র সন্তান, বাড়িতে ওনার বাবা মা থাকেন, এবং মাঝে মধ্যে ওনার পিসি এসে থাকেন। মাঝে মধ্যে মানে মাসে 8-10 দিন করে ওনার পিসি ওনাদের সাথে থাকে। তো পিসির হাজব্যান্ড অনেক দিন আগে মারা গেছে, পিসির 2 ছেলেই বিদেশে থাকে অনেক ছোটোবেলা থেকেই। তো পিসি একা একা কী করবে, তো ওনাদের বাড়িতে এসে থাকে। এবার ওনাদের একতলায় 2টো ঘর, দোতলায় 2টো ঘর। তো দোতলার একটা ঘরে উনি থাকেন, অন্য ঘরটা অলওয়েজ মানে পিসি আসুক, পিসি এলে নিচের ঘরেই থাকে, মানে আরও যদি কোনো গেস্ট আসে বা আদারওয়াইজ বন্ধই থাকে, জিনিসপত্র থাকে। তো পুরো দোতলায় উনি ছাড়া আর কেউ নেই, আর ওনার ঘর তো ভিতর থেকে বন্ধ থাকে। ফলে রাত দুপুরে ওনার ঘরে ওনার বাড়ির কোনো সদস্য এসে যে তার পা ধরে থাকবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। তো উনি না খুব চিন্তায় পড়ে যান যে ব্যাপারটা কি হলো। যাই হোক, তো প্রচণ্ড ঘুম পেয়েছে, উনি ভাবলো যে ঠিক আছে, মনের বলতে একটা চাদর গায়ে দিয়ে উনি আবার শুয়ে পড়লেন। আবার এর কিছুক্ষণ পরে, মানে প্রায় ওই ধরুন 3:30 পৌনে 4টের দিকে আবার ওনার ঘুমটা ভেঙেছে, এবং উনি বুঝতে পারেন যে ওই সেম পায়ে, যে পায়ে ওনার একটু আগে মনে হয়েছিল যে কেউ একজন পাটা জড়িয়ে ধরে রয়েছে, আবার ঠিক ওই পাতেই ওই 3:30 পৌনে 4টে নাগাদ উনি ফিল করলেন কেউ যেন ওনার পাটা জড়িয়ে ধরে রয়েছে। এবারে না ওনার খুব বিরক্ত লাগে, যে ঘুমোচ্ছি, ঘুমের মধ্যে বারবার এটা কী হচ্ছে আমার সাথে। তো উনি মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে উনি উঠে পড়েন। উঠে উনি দেখছে যে কি ব্যাপার, কিছু কি এখানে ঠেকছে যার জন্য আমার এরকম মনে হচ্ছে। উনি দেখছে না, ওনার বিছানায় একটা এক্সট্রা কোলবালিশ থাকে,
বাকি হয়তো ওনার ল্যাপটপ থাকে, কিছু বইপত্র থাকে, দ্যাটস ইট। এবং যেগুলো থাকে সেগুলো কোনোটাই কিন্তু ওনার পায়ের দিকে নেই, ওনার মাথার দিকে কিংবা ওনার বুকের দিকে রয়েছে, পায়ের দিকে কিছুই নেই, বিছানা পুরো ফাঁকা পরিষ্কার। তো ওনার একটু বিরক্ত লাগে এবং উনি ভাবলো যে দূর, এ আবার কীরকম। তো উনি তখন উঠে হালকা করে একটা আলো ছিল, সেই আলোটা জ্বালিয়ে উনি ভালো করে দেখে উনি আবার শুয়ে ঘুমিয়ে পড়েন। এইবারে ভোরবেলা যখন উনি ঘুম থেকে উঠেছেন, ওনার যে পাটায় রাতের বেলা বারবার মনে হচ্ছিল যে পাটা কেউ জড়িয়ে ধরে রেখেছে, তো ওনার না সকালবেলা উঠে মানুষ একটু ব্যস্তই থাকে, কারণ অফিস বেরোনোর একটা তাড়া থাকে, তো ওনারও কাজের তাড়া ছিল, একটা জায়গায় যেতে হতো, যেহেতু উনি চিত্র সাংবাদিক হিসেবে কাজ করেন, তো অতটা উনি বুঝতে পারেনি। এবার উনি বেরোনোর আগে যখন স্নান করতে বাথরুমে ঢুকেছেন, উনি খেয়াল করলেন যে পাটায় ওনার ফিল হচ্ছে যে কেউ জড়িয়ে ধরে রেখেছে, সেই পায়ে একটা লম্বা সরু আঁচড়ের দাগ, খুব তীক্ষ্ণ নখ দিয়ে কেউ যদি একটা আঁচড় দেয় যেরকম দাগ হবে সেরকম একটা দাগ। এবার ঘটনা হচ্ছে যে এই আঁচড়ের দাগটা এলো কোথা থেকে? এই আঁচড়ের দাগ তো চট করে পাওয়া তো সম্ভব নয়, হঠাৎ করে এরকম আঁচড়ের দাগ আসবেই বা কী করে? ওনার কিন্তু ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। তো তারপরে ভাবে যে কোনোভাবে হয়তো পায়ে কোনো কিছুতে যা ছেঁচড়ে গেছে বা কোনো কিছুতে হয়তো আঁচড় লেগে গেছে। উনি ব্যাপারটাকে, যেহেতু তারার মধ্যে হচ্ছে, উনি ব্যাপারটাকে আর অতটা গুরুত্ব দেন না, কিন্তু ওনার বিষয়টা খুবই অদ্ভুত লাগে যে কালকে অবধি পায়ে কোনো কিছু ছিল না, কোনো কোথাও লাগেনি, উনি কোথাও পড়ে যায়নি, কোনো চোট পায়নি, কিছুই হয়নি, তাহলে এই আঁচড়ের দাগটা এলো কোথা থেকে? এটার তো কোনো ব্যাখ্যা নেই। যাই হোক, তো তাড়াহুড়ো করে উনি বেরিয়ে গেলেন, ওনার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেখানে যান, কাজকর্ম সারাদিন করলেন, সব ঠিক আছে। এবার সব কিছু সেরে যখন উনি বাড়ি ফিরলেন, বাড়ি ফেরার পরে না উনি দেখছে যে ওনার যে ওই আঁচড়ের যে দাগটা ছিল সেটা বেশ লাল হয়ে গেছে। ওষুধ লাগালেন, একটা অয়েনমেন্ট ছিল, উনি লাগিয়ে নিলেন। লাগানোর পর উনি ভাবলেন যে আজকে না আমি, যাই হোক, কালকে আমার কাজের প্রেশার কম আছে, আজকে আমি মোটামুটি রাত জাগবো, দেখি আমার পায়ে কী হয়, এটা কি কোনো কিছু আসছে, সেটাই কি আঁচড় লাগছে, কোনো ইঁদুর ঠিদুর কি ব্যাপার? তারা হচ্ছে না, ঘরে তো ইঁদুর নেই, ইঁদুর থাকলে তো জিনিসপত্র কাটবে, উনি পুরো কনফিউজড হয়ে যান। এবার উনি সেদিন ভাবলেন যে রাতে একটা মুভি দেখবো আর মোটামুটি জেগে থাকবো, আমি দেখি কি হয়, কেন আমার এটা ফিল হচ্ছে। তো উনি ল্যাপটপে একটা মুভি দেখছিলেন, তো যা হয় আর কি, 1:30-2 অবধি জেগে তো তাও থাকা যায়, কিন্তু তারপরে জেগে থাকাটা কিন্তু খুব ডিফিকাল্ট, খুব ঘুম পাবে। ওনারও যথারীতি তাই হলো, প্রচণ্ড ঘুম পেয়ে যায় এবং উনি, ল্যাপটপটা অন ছিল বাট উনি ঘুমিয়ে পড়েন। এবার ঘুমিয়ে পড়ার পরে ল্যাপটপে তো একটা মুভি শেষ হয়ে উনি আর একটা মুভি দেখা স্টার্ট করেছিলেন, বাট সেটা চলাকালীনই উনি ঘুমিয়ে গেছে। এমন সময় সময়টা হবে ধরুন ওই রাত বা ভোরের ওই 2:45-3টের দিকে। এবার জানেন তো, ওই 2:30টের পর থেকে 3:30টের মধ্যে সময়টা, 2 থেকে 3টে, 3:30 অবধি টাইমটাকে অনেকে ডেভিলস আওয়ারও বলে, এটা হয়তো আপনারাও জানেন। তো ঠিক সেই সময় ওনার মনে হলো যথারীতি ওনার পাটা যেন কেউ চেপে ধরে রেখেছে, এবং যেহেতু উনি মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলেন, ফলে ঘুমটা যে ওনার প্রচণ্ড গাঢ় ছিল তা নয়। যে মুহূর্তে ওনার পাটা মনে হলো ওনার যে কেউ চেপে ধরেছে, সেই মুহূর্তে কিন্তু উনি কনসাস হয়ে যান এবং উনি বুঝতে পারেন ওই সারা ঘরটায় ওই রকম একটা গন্ধে ভরে গেছে, ঠিক সেই গন্ধটা, যে গন্ধটা ওই মেয়েটা যে চাদরটা গায়ে দিয়েছিল সেই চাদরে ছিল। এবার অদ্ভুতভাবে ওই চাদরের গন্ধ, তীব্র গন্ধে ঘরটা ভরে যায় এবং উনি না মাথাটা তুলতে পারছেন, এতটাই মাথাটা ভার হয়ে গেছে। এবং উনি কী করছেন, উনি সাইড ফিরে শুয়েছিলেন, উনি পুরো চিত হয়ে শোনেন, উনি সাইড ফিরে শুয়েছিলেন। এবার উনি যেটা লিখেছেন যে আমি উঠতে পারছিলাম না, কারণ আমার মাথাটা প্রচণ্ড ভার হয়ে গেছে এবং ল্যাপটপের যে স্ক্রিনটা সেটা নামানো অবস্থায় ছিল। এবার ল্যাপটপটা তো চলছে, মুভিটা তো হয়েই যাচ্ছে, তো ল্যাপটপটা যদিও স্ক্রিনটা অনেকটা নামানো ছিল, বাট সেখান থেকে একটা আলো তো জেনারেট হচ্ছে। তো সেই আলোতে বলছে যে ঘরটা তো, আমার বেডরুমটা অনেক বড়, তো পুরোটা তো আর আলোকিত ওইভাবে তো হবে না, কিন্তু যেটুকু আলো ওই ল্যাপটপের স্ক্রিন থেকে আসছিল, তাতে যেটুকু বোঝা যাচ্ছিল, যেটুকু দেখা যাচ্ছিল, আমি যেটুকু বুঝতে পেরেছি বা দেখতে পেতে আমি সক্ষম হয়েছি, তাতে আমি বুঝলাম যে আমার পায়ের কাছে কেউ একজন রয়েছে এবং আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ রয়েছে।
এবং আমার তখন প্রচণ্ড ভয় করছে, কারণ আমি বুঝতে পারছি যে কিছু একটা আমার সাথে ঘটছে যেটা নর্মাল নয়। এবং দেখবেন প্রতিটি মানুষই কিন্তু ফিল করতে পারে যে তার সাথে কিছু একটা ঘটতে চলেছে। সেম উনিও ফিল করেন। এবার কিছুক্ষণ উনি দেখলেন যে ওই জিনিসটা ওনার পায়ের কাছে রয়েছে। এর কিছুক্ষণ পরে উনি স্পষ্ট দেখেন, উনি লিখেছেন যে ম্যাডাম আমার এই দেখার মধ্যে কোনো ভুল নেই, আমি সম্পূর্ণ সজাগ ছিলাম। হ্যাঁ, আমার মাথা প্রচণ্ড ধরে গেছিল, আমার মাথা, ঘাড়, কপাল প্রচণ্ড ভারী হয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি যেটা দেখেছি সেটা কিন্তু একদম নির্ভুল। উনি দেখেন যে অবয়বটা ওনার পায়ের কাছে বসেছিল সেটা আবার উঠে দাঁড়ালো। এবং দেখবেন ঘরের মধ্যে যদি একদম কোনো আলো নাও থাকে তাহলেও কিন্তু সামান্য একটু আলো এক্সিস্ট করে, যেখানে আমরা খালি চোখে অন্ধকারে দেখতে পাই। আর যেহেতু ওনার ল্যাপটপটা চলছিল, যদিও স্ক্রিনটা অনেকটাই নামানো ছিল বেডের দিকে, তবুও তার থেকে যেটুকু আলো আসছিল তাতে উনি স্পষ্ট বুঝতে পারলেন যে যে অবয়বটা রয়েছে সেই অবয়বটা কিন্তু একটা নারী অবয়ব। এবং একদম এক্স্যাক্ট ট্রেনে উনি যেই মেয়েটাকে দেখেছিলেন সেই মেয়েটার চুলটা যেভাবে বিনুনি করা ছিল, যেভাবে বাঁধা ছিল, ঠিক সেরকমই বিনুনি রয়েছে। এবং মেয়েটার চাদরটা যেভাবে গায়ে জড়িয়ে ধরে রেখেছিল ঠিক সেরকমভাবে এটা চাদর জড়ানো, এবং সে উঠে দাঁড়িয়ে রয়েছে ঠিক ওনার পায়ের কাছে। এবং অনির্বাণ বাবু তখন সাইড করে শুয়ে আছে এবং উনি সবটা দেখছেন। ওনার প্রচণ্ড ভয় লাগছে, তার সাথে সাথে ওনার রীতিমতো মাথা ঘুরছিল। উনি বুঝতে পারছিলেন না যে ওনার সাথে অ্যাকচুয়ালি কী ঘটছে এবং উনি অ্যাকচুয়ালি কী দেখছেন এবং কেনই বা দেখছেন। এইগুলো তো ওনার দেখার কথা নয়, তাই না? এর কিছুক্ষণ পরে ওনার মনে হলো ওনার পায়ের উপর থেকে যে পাটা, মানে হাতটা যে জড়িয়ে রেখেছিল কেউ, সেই হাতটা যেন সরে গেল এবং মেয়েটি যেন একটু দূরে চলে গেল। এর মধ্যেই ওনার পায়ের দিকটা মনে হলো কিছু একটা তরল জাতীয়, সেটা জল হোক বা জলের মতো কিছু একটা তরল যেন ওনার পায়ের সাথে টাচ হলো। প্রচণ্ড ঠান্ডা সেটা, মানে এক ফোঁটা বরফ জল যদি কারোর পায়ে পড়ে যেরকম একটা ফিলিংস হবে, ওনার কিন্তু এক্স্যাক্ট সেরকমই একটা ফিলিংস হয়। এবং ওনার সারা শরীরটা না, যে মুহূর্তেই জলীয় কিছু এক দু ফোঁটা ওনার পায়ের মধ্যে পড়ে, ওনার সারা শরীরটা কীরকম একটা কেঁপে ওঠে এবং একটা হালকা ফ্যাঁসে আওয়াজ উনি শুনতে পারেন, ঘসঘসে আওয়াজ। কেউ যদি পা ঘষে ঘষে মেঝে দিয়ে হাঁটাচলা করে যেরকম একটা আওয়াজ হবে, সেরকম দুবার আওয়াজ হয়। এবং উনি স্পষ্ট দেখেন, মানে উনি তখন ঘাটটাকে ঘুরিয়ে যখন দেখার চেষ্টা করছে, উনি দেখলেন যে ওনার রুমের সাথে যে জানলাটা ছিল সেই জানলা দিয়ে, মানে জানলার কাছে ওই মেয়েটি এলো এবং মুহূর্তের মধ্যে, মানে ওনার দেখা মুহূর্তের মধ্যে যেন মেয়েটা জানলা দিয়ে মিলিয়ে চলে গেল। এবং তখন উনি দেখছেন ঘরে আর কিচ্ছু নেই। এইটা দেখার পরে ওনার মানে হাত পা রীতিমতো থরথর করে কাঁপতে থাকে এবং ওনার সারা শরীর দিয়ে যেন একটা ইলেকট্রিক কারেন্ট বয়ে যায়। কারণ যে জিনিস উনি প্রত্যক্ষ করলেন সেটা কিন্তু উনি সম্পূর্ণ জেগে থাকা অবস্থায় দেখলেন। এটা কোনো স্বপ্ন নয়, এটা কোনো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ওনার কিছু হ্যালুসিনেশন নয়, পুরোটাই কিন্তু বাস্তব, পুরোটাই বাস্তব। তো ওনার ভীষণ ভয় লাগে এবং উনি বুঝতে পারলেন না বিষয়টা কী হলো। এবং সারা ঘরে তখনও অবধি কিন্তু ওই গন্ধটা, যে গন্ধটা মেয়েটির চাদরে ছিল, সেই গন্ধে পুরো ভরে গেছে। তো ওই অবস্থায় উনি আরও মিনিট 10-15 ছিলেন। তখন ওনার মাথা প্রচণ্ড ভারী হয়ে গেছে, উনি সারা শরীর কীরকম একটা অবশ হয়ে গেছিলো। তো মিনিট 15 পরে উনি মনে হলো শরীরে একটু জোর পেলেন। তো এমতাবস্থায় উনি উঠে বসলেন এবং উঠে বসার পরে তখনও উনি, মানে যা হলো ওনার সাথে, যেটা উনি নিজে চোখে দেখলেন, সেটাকে উনি তখনও বিশ্বাস করতে পারছেন না। ঘরের সব জিনিস কিন্তু একদম অ্যাজ ইট ইজ রয়েছে, ঘরের কোথাও কোনো কিছু জিনিসপত্র এদিক ওদিক হয়েছে সেটা কিন্তু বলা যাবে না, সব ঠিক আছে। এবং এটা যে ওনার স্বপ্ন নয় সেটা উনি নিজেও বারবার নিজেকে বলতেন, আমি তো জেগে রয়েছি, আমি তো সবটা জাগা অবস্থায় দেখলাম, সবটা প্রত্যক্ষ করলাম। তাহলে কি মানে আমি যা প্রত্যক্ষ করলাম, যা দেখলাম, সবটা মিথ্যে, সবটা ভুল, এটা কি হতে পারে? যাই হোক, তো সেই দিন আর ওনার ঘুম এলো না। একদম ভোরের দিকে ওনার চোখটা লেগে যায়। যথারীতি ওনার মোবাইলে অ্যালার্ম সেট করা থাকে ওয়ার্কিং ডেতে, তো অ্যালার্মের আওয়াজে যথারীতি ওনার ঘুমটা ভেঙে যায়
এবার উনি যখন উঠতে যাবেন, উনি বুঝতে পারছেন ওনার সারা শরীরে একটা ব্যথা অনুভব হচ্ছে, সারা শরীরটা ব্যথা এবং ওনার জ্বর এসেছে। এইবারে শরীর ভালো না থাকা সত্ত্বেও উনি ভাবলেন যে না, আজকে আমি কাজে যাই, কারণ ওনার মনটাও ভালো ছিল না। এইবারে উনি যখন বাথরুমে ঢুকছেন স্নান করবেন বলে, সেই সময় উনি দেখছেন ওনার পায়ে, যে পাটা বিশেষত উনি ফিল করেছিলেন যে ওনার পাটা কেউ জড়িয়ে ধরে রয়েছে, উনি দেখলেন ওই পায়ে রক্তের দাগ। এবং ওই মুহূর্তে উনি ভীষণ অবাক হয়ে যান যে ওনার পায়ে রক্তের দাগ এলো কী করে, কারণ ওনার পায়ে কোথাও কেটে যায়নি, কোথাও ছড়ে যায়নি, এবং খুব বেশি না হলেও মানে 3-4 ফোঁটা রক্ত যে ওনার পায়ে লেগেছিল এবং সেটা যে ঘষে গেছে, মানে রক্ত যদি পুরনো হয়ে যায় যেরকম একটা দাগ হবে, এক্স্যাক্ট সেরকম দাগ কিন্তু ওনার পায়ে উনি নিজে দেখতে পান। তখন ওনার মনে আসে যে আগের দিন রাতে উনি ফিল করেছিলেন যে ওনার পায়ে কিছু একটা তরল জাতীয় 2-4 ফোঁটা পড়ল। তখন উনি বুঝতে পারেন যে এই যে রক্তের দাগটা ওনার পায়ে রয়েছে, এটা হচ্ছে সেই যে ওনার মনে হয়েছিল যে কিছু একটা তরল জাতীয় ওনার পায়ে পড়ল, সেটা প্রচণ্ড ঠান্ডা, সেটাই এটা। এইবারে উনি আরও টেনসড হয়ে পড়েন যে এই রক্তের দাগ এলো কোথা থেকে, এই রক্তের দাগ তো আসার কথা নয়, কোথাও কেটে ছড়ে কিছুই যায়নি, কোথা থেকে এই রক্তের দাগ এলো। উনি কিন্তু ভীষণ রকমভাবে কনফিউজড হয়ে গেলেন। যাই হোক, এভাবেই 2-3 মাস ওনার জীবনে কাটলো এবং প্রায় দিনই মানে সপ্তাহে 3 দিন মতো, 3 থেকে 4 দিন মতো উনি কিন্তু এই সেম জিনিসটা ফিল করতেন। কেউ ওনার ঘরে আসছে এবং উনি যতটুকু বুঝতে পারতেন সেই মেয়েটি চুল বাঁধা থেকে বা সেই চাদর, ওই মেয়েটাকে উনি দেখতে পেতেন যে প্রতি রাতে, মানে প্রায় প্রতি রাতে আর কি, ওনার ঘরে এভাবে আসতো এবং এসে জানলা দিয়ে মিলিয়ে চলে যেত। এবং প্রত্যেকবারই কিন্তু মেয়েটা এসে ওনার পা জড়িয়ে ধরতো। তো এগুলো যতদিন ওনার সাথে আস্তে আস্তে ঘটতে থাকে, উনি না তত কীরকম একটা হয়ে যেতে থাকে। মানে উনি চুপচাপ বসে বসে নিজের ঘরে ফাঁকা সময় বসে ভাবতো যে এটা আমার সাথে কেন হচ্ছে। উনি এর মাঝখানে আরও 2 বার ওই সেম টাইমে সেম ট্রেন ধরে উনি ব্যান্ডেল যায় যে কোনোভাবে যদি মেয়েটাকে দেখতে পাওয়া যায়, কিন্তু উনি মেয়েটাকে আর খুঁজে পান না। এবার ওনার বাড়ি থেকে মানে বিয়ের জন্য বেশ কিছুদিন ধরেই বলছিল, আর যেহেতু উনি এই ঘটনা যবে থেকে ওনার সাথে ঘটা শুরু করে, উনি একটু আনমনা থাকতেন, মানে কাজের বাদে উনি বাকি পুরো সময়টাই কিন্তু এই বিষয়টা নিয়ে খুব চিন্তায় থাকতেন যে কেন ওনার সাথে এগুলো ঘটছে। এবং এই যে 2-3 মাস ধরে ওনার সাথে এই ঘটনাটা ঘটা শুরু হয়, মানে প্রত্যেক দিনই উনি ভাবতেন যে এবার যদি আজকে যদি এরকম আমি ফিল করি যে ওই মেয়েটা আমার ঘরে এসেছে, আমার পা জড়িয়ে ধরেছে, আমি জিজ্ঞেস করবো যে তুমি কে, কে আমার ঘরে, আমি জিজ্ঞেস করব। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি হয়তো জেগে বসে থাকতেন, কোনো দিন হয়তো আসতো না, বা কোনো দিন হয়তো উনি জেগে বসে আছেন, ওই মেয়েটাও ওনার ঘরে ওইভাবে এসেছে, এবং মেয়েটা যে কোনো মানে মানুষ নয় সেটা কিন্তু উনি স্পষ্ট বুঝতে পারতেন, কারণ কোনো মানুষের পক্ষে এভাবে মানে হঠাৎ করেই কারোর ঘরে চলে আসা, হঠাৎ করেই সেই ঘরের মধ্য থেকে অদৃশ্য হয়ে যাওয়া বা হাওয়ায় মিলিয়ে যাওয়া, এটা সম্ভব নয়। আর ওনার পায়ে কিন্তু মাঝে মধ্যেই উনি আঁচড়ের দাগ দেখতে পেতেন। কিন্তু ওই যে বললাম, উনি যেদিন যেদিন ভাবতেন যে আমি আজকে মেয়েটার সাথে কথা বলবো, আমি ওকে জিজ্ঞেস করবো কে আমার ঘরে, তুমি কে, কেন এসেছো আমার ঘরে, কেন আমার সাথে এভাবে তুমি ডিস্টার্ব করছো, উনি না কিছু বলতে পারতেন না। মানে ওই মুহূর্তে ওনার মনে হতো যেন ওনার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। উনি চিৎকার করে বলার চেষ্টা করতেন, কথা বলতেন, কিন্তু ওনার মুখ থেকে কোনো কথা বেরোতো না। এরকমই একটা সিচুয়েশন। যাই হোক, তো ওনার মাও ব্যাপারটা খেয়াল করে যে ছেলে আস্তে আস্তে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে, তো বাড়ি থেকে বলে যে না না, তোর এবার বিয়ে দেবো। তার আগে থেকেও বাড়িতে ওনার বিয়ের কথা চলছিলই, তো ওনারা সম্বন্ধ দেখা স্টার্ট করেন। এবার এখানে অনির্বাণবাবু যেটা লিখেছেন যে উনি মেয়ে দেখতে যান, ওনার যে খুব মন থেকে ইচ্ছে ছিল সেই মুহূর্তে বিয়ে করা সেটা নয়, এবার যা হয় আর কি, কখনো কোনো মেয়েকে ওনার পছন্দ হচ্ছিল না, বা কোনো মেয়ের বাড়ির লোকের হয়তো ওনাকে পছন্দ হয়নি, এইরকম বিষয় 3-4টে সম্বন্ধের ক্ষেত্রে ঘটতে থাকে। এরপরে খুঁজতে খুঁজতে ওনার মা বাবা একটি মেয়ের সন্ধান পান। সেই মেয়েটি স্কুল টিচার ছিল এবং মেয়েটির বাড়ি থেকে এক্স্যাক্ট মানে অনির্বাণবাবু বা ওনার ফ্যামিলি যেরকম, ঠিক সেরকমই ওরাও একটি ছেলে খুঁজছিল। এবার প্রথম দিন অনির্বাণবাবু আর যায় না, ওনার মা বাবা মেয়েটিকে দেখতে যায়। তো ওনার মা বাবার মেয়েটিকে দেখে বেশ ভালো লাগে। এবার ছবি দেখায় অনির্বাণবাবুকে, ওনারও বেশ মেয়েটিকে ভালোই লাগে ছবি দেখে।
তো উনিও মেয়েটিকে তার বাবা মায়ের সাথে দেখতে যায় তার বাড়িতে তার কিছুদিন পরে। এবার ওই মেয়েটিকে দেখে অনির্বাণবাবুরও খুব ভালো লাগে, এবার মেয়েটিরও অনির্বাণবাবুকে ভালো লেগে যায়। এবার দুজনের মধ্যে টুকটাক ফোনে কথা বলা শুরু হয়, মানে জাস্ট খুব নর্মাল আর কি কথাবার্তা বলা শুরু হয়। এবং তারা মোটামুটি যখন একটু আধটু কথাবার্তা বলে তো বুঝতে পারে যে উনি যেরকম চিন্তাভাবনা রাখেন মেয়েটিও সেরকম চিন্তাভাবনা রাখেন, এবং ওনাদের মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক যদি হয় তাহলে সেটা ওয়ার্কআউট করতে পারে। তো উনি ওনার বাড়িতে জানালেন যে হ্যাঁ, মেয়েটাকে আমার ঠিকঠাকই লাগছে, তো তোমরা কথা এগোতে পারো। তো ওনার বাড়ির লোক তো খুব খুশি যে ছেলেও বিয়েতে রাজি, ছেলের পছন্দও হয়েছে মেয়েটাকে, মেয়েটারও পছন্দ। তো ওনারা মোটামুটি বিয়ের ডেট ফাইনাল করে ফেলে, সব কিছু ঠিকঠাক। এবার একদিন হঠাৎ করে কি হয়েছে, আচ্ছা এখানে একটা কথা উনি মেনশন করেছেন যে উনি যখন প্রথম মেয়েটির সাথে কথা বলে তখন বেশিক্ষণ তো কথা হতো না, ওই 7-8 মিনিট 10 মিনিট ম্যাক্সিমাম কথা হতো। এবার যবে থেকে বিয়ের বিষয় বাড়ি থেকে স্টার্ট হচ্ছে যে না এবার পাকা কথা হবে, ডেট ফাইনাল হবে, তো স্বাভাবিকভাবেই ব্যাপারটা আরও সিরিয়াস রিলেশনশিপের দিকে এগোয়। তো উনি বলছেন যে আমি জানি না কেন, হয়তো আমি ওর সাথে কথা বলা শুরু করেছি 10:30 বা 11:45 থেকে, যেই 11:30 পেরোতো টাইম, আমি না মেয়েটার সাথে কথা বলতে পারতাম না। আমার একটা অদ্ভুত অস্বস্তি হতো, এবং আমার সারা নাকে মুখে, মানে আমি শুধু ওই যে ওই ট্রেনে যে মেয়েটিকে দেখেছিলাম সেই মেয়েটির যে ওড়না মানে চাদর থেকে যে গন্ধ আসছিল ওই গন্ধটা আমার নাকে আসা শুরু হতো। আর একবার যদি ওই গন্ধটা আমার নাকে আসতো, আমি খুব উত্তেজিত হয়ে যেতাম, আমি কথা বলতে পারতাম না, আমার প্রচণ্ড নয় রাগ হতো, নয় আমার প্রচণ্ড গরম লাগতো, এইরকম একটা অস্বাভাবিক ব্যাপার হতো। তো আমি ফোনটা রেখে দিতাম। এরপরে একদিন হঠাৎ করেই উনি ঘুমিয়ে আছেন, এবং সেদিন ওনার পা ধরে কেউ টেনেছে বা কিছু হয়েছে সেরকম কিচ্ছু না। ভোরের দিকে মানে ওই 3:30-4টের সময় উনি পরিষ্কার বুঝতে পারেন ওনার ঠিক মাথার কাছে এসে কেউ দাঁড়িয়েছে, এবং উনি খুব কনসাস হয়ে যান, ঘুমটা ভেঙে যায়, কনসাস হয়ে যান, এবং উনি বুঝতে পারছেন যে ওনার মাথার কাছে ওই মেয়েটিরই অবয়বের মতো একটি অবয়ব এসে দাঁড়িয়েছে, এবং দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে আছে, এক দৃশ্যে তাকিয়ে আছে। এবার ওনার তো প্রচণ্ড ভয়ও লাগছে, খুব অস্বস্তিও লাগছে। তো উনি না জেগে গেছেন, কিন্তু চোখটা পুরোপুরি খুলছে না, আধা খোলা আধা বন্ধ। তো সেই আধা খোলা আধা বন্ধের মধ্যে উনি দেখছেন ওই মেয়েটা, মানে এবার উনি স্পষ্ট দেখেন ওই ট্রেনের ওই মেয়েটিকেই উনি দেখছেন। সেই মেয়েটির মুখটা পুরো মলিন, এবং সেই মেয়েটি বলছে যে তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে, তুমি আমাকে ভুলে গেলে, তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করবে। এই বলে মেয়েটা একটা খুব আস্তে কথাটা বলে, মানে এই কথাটা কিন্তু খুব একটা জোরে বলে না যে তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে বা আমাকে ভুলে গেলে, এই কথাটা খুব আস্তে করে বলে। তারপরে একটা দম ফাটা হাসি যেরকম হয় সেরকম একটা হাসি দেয়, এবং সঙ্গে সঙ্গে মেয়েটা ঘর থেকে মিলিয়ে যায়, এবং এটাই উনি প্রচণ্ড ভয় পেয়েছে, এবং ধরপড়িয়ে উনি উঠে পড়েন, এবং উনি ভাবলেন যে না অনেক হয়েছে, এবার আমাকে কিছু একটা করতে হবে, এবার এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। মানে উনি একটা মেয়ের সাথে নতুন করে জীবন শুরু করবেন, বিয়ে করবেন, তো উনি মানে ওনার খুবই অদ্ভুত লাগে এবং খুব অস্বস্তি বোধ করতে থাকেন উনি পুরো বিষয়টায়। ঠিক সেই দিনই সকালবেলা উনি খবর পেলেন যে হঠাৎ করে ওনার যে মেয়েটির সাথে বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়েছে। মেয়েটির নাকি রাত থেকেই প্রচণ্ড বমি শুরু হয়, এবং মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে গিয়ে মেয়েটির একটি জটিল সমস্যা ধরা পড়ে যায়। তো মেয়েটির বাড়ি থেকে বলে দেয় যে আমরা এমতাবস্থায় আমাদের মেয়েকে আগে সুস্থ করব, আর মেয়েটিকে আমরা এখানে প্রাথমিক চিকিৎসাটুকু এখানে করাবো, করি আমরা ওকে সাউথে নিয়ে যাবো, কারণ ওখানে গেলে একটু কম খরচায় ভালো চিকিৎসা করানো যাবে। তো মেয়েটির বাড়ি থেকেই বলে যে আমরা এখন মেয়েকে সুস্থ করাবো, আমরা এখন বিয়ে থার কথা ভাবতে পারছি না। মানে সম্বন্ধটা মোটামুটি কেটে যায় একদিনের ভিতরে, মানে আগের দিন অবধি সব কিছু ঠিকঠাক, সেদিন রাত থেকেই মেয়েটির শরীর খারাপ হয় এবং পুরো বিয়ের ব্যাপারটা ভেস্তে যায়। যাই হোক, তো এরপরে অনির্বাণবাবু মেয়েটির সাথে কিছুদিন কথা বলেছিলেন, মেয়েটিকে ভালো লেগেছিল, তো উনি বলেন যে ঠিক আছে বিয়ের এখন ফাইনাল করার দরকার নেই, আগে ও সুস্থ হোক। তো উনি সাউথে মেয়েটির সাথে দেখাও করতে যায়, মেয়েটির কী শরীরের অবস্থা কী না অবস্থা সব কিছু দেখাশুনো করার জন্য, সব কিছু খোঁজখবর করার জন্য উনি যান। কিন্তু ওখানে যাওয়ার পরে মেয়েটির সাথে যখন উনি কথা বলেন উনি বুঝতে পারেন মেয়েটি ওনার সাথে মানে সম্পর্কটা কন্টিনিউ রাখতে আর মানে মেয়েটি নিজেই ইচ্ছুক নয়। ইভেন মেয়েটি বলেও দেয় যে আপনি অন্য কাউকে দেখে নিন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমি এখন সুস্থ হব, তারপরে
মানে কি হবে না হবে আমি জানি না, আপনি অন্য কাউকে দেখে নিন। এবং এটা অনির্বাণ বাবুর ভীষণ খারাপ লাগে, কারণ উনি কিন্তু মেয়েটিকে ভালোবেসে ফেলেছিলেন এবং উনি জানিয়েছেন যে আমাকে যদি ওই মেয়েটি বলতো যে আমি 1 বছর পরে বিয়ে করব বা 1.5 বছর পরে বা 2 বছর পরেও বিয়ে করব, আমি কিন্তু এই 2 বছর ওর সাথে হেসে খেলে সম্পর্কটা রাখতাম। কিন্তু আমি জানি না কেন ওর একদিনের অসুস্থতায়, মানে একদিনেই হয়তো অসুস্থ হয়েছে, অসুস্থতা হয়তো অনেক দিন থেকেই ছিল, আমি কিন্তু ওর পাশে দাঁড়াতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে যদি এটা বিয়ের পরে ও অসুস্থ হতো তাহলে তো আমি কি অ্যাজ হাজব্যান্ড কি ওর দায়িত্ব ঝেড়ে ফেলতাম, আমি তো মানে ওর ট্রিটমেন্ট করাতাম। তো উনি কিন্তু পাশে থাকতে চেয়েছিলেন। সত্যি এটা ভাবলে খুব অবাক লাগে যে একটা ভালো ছেলে, যে যার সাথে বিয়েও হয়নি, তার দেখভাল করার জন্য, তাকে কি হয়েছে জানার জন্য, দেখাশুনো করার জন্য উনি সাউথ পর্যন্ত চলে যায়, কিন্তু সেখানে মেয়েটি ওনাকে এই কথা বলে যে আপনি অন্য কাউকে বিয়ে করে নিন। যাই হোক, তো এরপরে ওনারও একটু মন ভেঙে যায়। তারপরে ওনার বাড়ির লোক আবার মেয়ে দেখা শুরু করে, কিন্তু কোনো না কোনোভাবে কোনো রিলেশনশিপ আর মানে সেভাবে আর পাকা কথা অবধি এগোয়ইনি। তো বর্তমানে উনি এখন সিঙ্গাপুরে রয়েছেন কর্মসূত্রে, এখন ওনার মানে বিয়ে হয়নি। তো মানে উনি জানেন না যে ওনার সাথে অ্যাকচুয়ালি কী ঘটছে। মানে ওই ঘটনাটার পর ওই মেয়েটা যে ওইভাবে এসে বলল ওনাকে স্বপ্নে, এবং সেটা পুরোপুরি স্বপ্নে কিন্তু নয়, উনি কিন্তু তারপরে জেগে গেছিলেন যে আমাকে ভুলে কি তুমি অন্য কাউকে বিয়ে করবে। এবার ওই মেয়েটা কে ছিল, আদৌ কোনো মেয়ে ছিল, মানে মানুষ ছিল, নাকি কোনো আত্মা ছিল অতৃপ্ত, নাকি কেউ কোনো ক্ষতি করেছিল, নাকি মেয়েটা কোনো উইক ছিল, উনি জানেন না। কিন্তু ওনার জীবনটা কিন্তু ওই ঘটনার পর থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আজও উনি বিয়ে করেননি বা বিয়ে হয়নি, আমি জানি না কোন ওয়ার্ডটা বললে ঠিক হবে, তবে আমি এটুকু বলতে পারি উনি কিন্তু খুব ভালো মানুষ ছিলেন। আমি জানি না ওই মেয়েটি ঘটনাটা শুনছেন কি না, তো আপনি একবার ভেবে দেখতে পারেন, মানে এইরকম ছেলে কিন্তু পাওয়াটা একটু মুশকিল। আপনার সাথে তার বিয়ে হয়নি, সে কিন্তু আপনার দায়িত্ব নিতে চেয়েছিল সবটা জেনে বুঝে। যাই হোক, এটাই ছিল ঘটনা। আমি মনে প্রাণে প্রার্থনা করব ওনার আগামী দিন খুব সুন্দর হোক, উনি একজন যোগ্য জীবনসাথী পান, ওনার বিয়ে হোক, উনি সংসার করুন আর এবং ভালো থাকুন। এটুকুই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের সাথে শেয়ার করে দেবেন। নমস্কার।